ভ্রমণের প্রতি আমার যেই নেশাটা এটা তৈরি হয় ছোটোবেলা। আমি যখন ছাত্র ছিলাম তখন আমার ফার্স্ট ট্রাভেল ছিল ভিচেন্সা থেকে আমি প্যারিসে গিয়েছিলাম। 1000 কিলোমিটার পথ ড্রাইভিং করে গিয়েছিলাম। রোড ট্যুরে আপনি এমন অনেক কিছু দৃশ্য দেখতে পারেন যাওয়ার পথে, যেটা আসলে বিমানে গেলে সম্ভব না। আমার ওয়াইফ জানে যে এটা হচ্ছে আমার জীবনে সবথেকে বড় প্যাশন। আমি মনে করি মানুষকে যেই কয়টা বিষয় সবথেকে বেশি হ্যাপিনেস প্রোভাইড করতে পারে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ট্রাভেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পডকাস্টে। যে বিষয়টা আসলে খুব জরুরি বা খুবই গুরুত্বপূর্ণভাবে বলার কথা, সেটা হচ্ছে আজকে এমন একজন মানুষ আমার সঙ্গে বসে আছেন যার লেখা পড়ে আমি অনেক 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 কিছু আসলে জানতে পেরেছি। বিশেষ করে ধরুন, সৌদি আরবকে তো আমরা সবাই চিনি যে এটা একটা মরুভূমির দেশ, এখানে শুধু মরু এবং বালু। কিন্তু আমি তার লেখায় যেটা জানতে পেরেছি সেটা হলো যে সৌদি আরবে শুধু মরুভূমি নয়, সৌদি আরবে আরও অনেক কিছু আছে। বিশেষ করে সেখানে রেইন ফরেস্ট আছে, প্রচুর প্রাচীন বৃক্ষ আছে। সেই সব গাছপালার ছবি দেখে আমি মুগ্ধ হয়ে তাকে নক করলাম ফেসবুকে যে ভাই, আপনার এই লেখাটা আমার দরকার। তিনি সেই লেখাটা পাঠালেন এবং সেই লেখা আমরা প্রকাশ করলাম। শুধু সেই লেখা না, আর অনেক 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 লেখা আমরা প্রকাশ করেছি ভ্রমণ বিষয়ে আজকের পত্রিকার ভ্রমণ পাতায়। তো সেই লোকটি আমার সঙ্গে আজকে বসে আছে। আমার সঙ্গে আমি তার সঙ্গে কথা বলবো এই ভ্রমণ নিয়েই। তার নাম ইয়াসির আরাফাত। ইয়াসির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পডকাস্টে। থ্যাংক ইউ ভেরি মাচ রাজদ্দা, আপনাদের এই অফিসে আমাকে ইনভাইট করার জন্য, এবং সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দর্শকদের যারা আমাদের এই পডকাস্ট দেখছে। লিটারালি বলতে গেলে যে আমি সৌদি আরবের প্রেমে পড়ি। যেমন বৈপরীত্য একটা দেশে, কি বিচিত্র একটা দেশ, যেখানে সাগর আছে, যেখানে রেইন ফরেস্ট আছে, যেখানে প্রাচীন অনেক বাড়ি আছে, গ্রাম আছে। সেগুলো আমি ছবি দেখেছি আপনার ইয়াতে, আপনার লেখা পড়েছি। বিউটিফুল, ট্রিমেন্ডাস। দ্যাটস ওয়াই আমি আসলে আপনাকে নক করেছিলাম প্রথমে। আর সাউদি সম্পর্কে যেহেতু প্রসঙ্গ উঠছে, সাউদিতে আমি গত বছর 2বার ঘুরতে গিয়েছিলাম আমার ফ্রেন্ডসদের সহকারে। সেখানে সব থেকে অনেক জায়গায় ঘুরতে পারছি। তার অন্যতম কারণ ছিল আমি একটা গাড়ি ভাড়া করে, জেদ্দা এয়ারপোর্ট থেকে গাড়ি ভাড়া করে তারপর আমরা সাউদির বিভিন্ন প্রত্যঞ্চলে পর্যন্ত গিয়েছিলাম। মানুষ তো সাধারণত সাউদি যখন যায় সাধারণত হজ বা উমরা করার জন্যই যায়, এবং জেদ্দা মদিনা এতটুকুর মধ্যে সীমিত থাকে। সর্বোচ্চ হয়তো বা রিয়াদ যেতে পারে কিছু কিছু মানুষ। বাট আমি চেষ্টা করছি যে সাউদির এমন কিছু প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার জন্য যেই জায়গাগুলো সম্পর্কে হয়তো বা আমাদের দেশের মানুষ, ইভেন যারা আমি ওইখানে যে প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা বলছি, যারা 20 বছর 30 বছর ধরে ওইখানে থাকে, তারাও এই সমস্ত জায়গাগুলো আসলে চিনত না। যে তারা আসলে কাজ করে সময় পায় না, নাকি আসলে সেই যে প্রাচীন প্রবাদ আছে যে বাঙালি খুবই ঘরমুখী মানুষ, ঘুরতে পছন্দ করে না, আমার সেটা? মনে হয় দুইটার সমন্বয়। বাট আমি বলবো যে তার প্রথম কারণ হচ্ছে আসলে সময়ের অভাব। হ্যাঁ, আনফর্চুনেটলি যারা বিশেষ করে সাউদিতে প্রবাসী বাংলাদেশি যারা থাকে, তারা সারা মাসই কাজের ব্যস্ততায় থাকে। হয়তোবা সপ্তাহে 6 দিন কাজের পর 1 দিন ছুটি পায়। এমন মানুষ খুব কম আছে যাদের 2 দিন ছুটি হাতে। তো 1 দিন ছুটি পেলে এটা স্বাভাবিক। তো একটা দিন সবাই বাসায় সাধারণত রেস্টের মধ্যেই থাকে, কারণ পরের দিন আবার কাজ। আর তারপরে বছর শেষে যেই হলিডেটা পায় তারা, তো সেই হলিডেটাও, কারণ আমরা সাউদিতে আসলে খুব কম মানুষ আছে যারা পরিবার সহকারে সেখানে থাকে। তো স্বাভাবিকভাবেই বছর শেষে বা 2 বছর শেষে যখন 1 মাস বা 1.5 মাসের ছুটি পায়, লম্বা ছুটি, তো সেই ছুটিটা তারা চেষ্টা করে দেশে আসার জন্য, পরিবারের সাথে কাটানোর জন্য। তাদের সেই পরিবেশে বা সেই কনটেক্সটে থাকলে হয়তো বা আমিও এমনটাই করতাম, আমি জানি না। তো তাদের কনটেক্সট থেকে এটাই বাস্তবতা। তো যখন সেই লম্বা ছুটিটা পায়, তারা দেশে চলে আসে, পরিবারের সাথে সময় কাটায়, ওইখানে গিয়ে আবার কাজ। তো এই কারণে তারা আসলে সাউদির যেই ভ্রমণের জায়গাগুলো আছে সেই জায়গাগুলো সম্পর্কে এতটা অবগত নয়, বা সেই সময়টাও তারা পায় না। আমি তো দেখেছি আপনার সেই যে পৃথিবীর সবচেয়ে বড় ট্রেন মৌরিতানিয়াতে, সেটাতে আপনি এ প্রান্ত থেকে সে প্রান্ত গেলেন। প্রায় 20 ঘন্টার ট্রেনের জার্নি ছিল, 700 কিলোমিটার। মানে এইটা তো একটা অন্যরকম ব্যাপার, একটা অ্যাডভেঞ্চারাস ডেফিনেটলি। এই মরুভূমির ভিতর দিয়ে এত বড় জার্নি, এইরকম জার্নি একদম পিওর ট্রাভেলার না হলে আসলে করা যায় না। এই যে পিওর ট্রাভেলার হয়ে ওঠা, সেইটা আসলে কেন হলো আপনার ভিতরে? ভ্রমণের প্রতি আমার যেই নেশাটা এটা তৈরি হয় ছোটোবেলা। আমি যখন ছাত্র ছিলাম তখন আমি একটা ফুটবল ক্লাবে ফুটবল খেলতাম। তো আমাদের যেটা ছিল যে কোথায়? ইতালিতে। হ্যাঁ, ইতালিতে আমি ভিচেন্সা নামক একটা শহরে থাকতাম। তো সেখানে আমি একটা ক্লাবে ফুটবল খেলতাম। তো ফুটবল খেলা আমাদের যে 3 দিন ট্রেনিং থাকতো সপ্তাহে, আর প্রতি রবিবার আমাদের ফুটবল ম্যাচ থাকতো, লিগের ম্যাচ। তো সকাল 9টার সময় ম্যাচটা শুরু হইতো, বা বাসায় ব্যাক করতে করতে আমাদের 2টা 3টা বেজে যেত।
তো ম্যাচ শেষ করে যখন আমরা বাসায় আসতাম এত পরিমাণ টায়ার্ড থাকতাম যে কোনো কিছু করার মতো শক্তি আর থাকতো না। তো তখন যেটা হইতো যে সোফাতে বসে একদম শুয়ে থাকতাম একদম সন্ধ্যা পর্যন্ত। তো আমাদের ইতালিতে রাইত্রয় নামক একটা টিভি চ্যানেল আছে, সেখানে প্রতি রবিবার দুপুর 3টার সময় একটা প্রোগ্রাম হইতো, যে প্রোগ্রামের নাম হচ্ছে আলেফা আলদেদের কিলিমাঞ্জারো। কিলিমাঞ্জারো হচ্ছে যে তানজানিয়ার যেই আগ্নেয়গিরি পাহাড়টা আছে, যেটা আফ্রিকার সবথেকে উঁচু পাহাড়। তো সেই ওই সময় তো ইউটিউব ছিল না, ইউটিউবটা আরও অনেক পরে আসছে। তো ওই সময় ট্রাভেল কন্টেন্ট বলতে আমাদের জন্য যারা ইতালিতে ছিলাম এই টিভি প্রোগ্রামটাই ছিল মেইন বিষয়। তো এই প্রতিদিন আমি বললাম খেলা থেকে এসে খুব ক্লান্ত থাকতাম, আমার সারাদিন সোফায় শুয়ে থাকতাম, সন্ধ্যা পর্যন্ত এই প্রোগ্রামটা দেখতাম প্রতি রবিবার, এবং এটা আমার প্রায় আমি বলবো যে 12-15 বছর রেগুলার রুটিন ছিল আমার এটা। ইন্টারেস্টিং। মানে আপনি ফুটবল খেলা ছেড়ে দিলেন কেন, বা ওই ফিল্ডে নাই কেন? ফুটবল খেলা ছেড়ে দিছি বিকজ আমি যখন ভার্সিটি শেষ করলাম কাজে ঢুকে গেলাম, তো কাজের ফাঁকে ফাঁকে আসলে খেলাটা কন্টিনিউ করাটা অনেক ডিফিকাল্ট ছিল। আর প্রফেশনাল যে লেভেল ছিল ওইটা হচ্ছে কি, যারা 15 বছর বয়সে ওই প্রফেশনাল বা সেমি প্রফেশনাল লেভেলে যাইতে পারে তাদের জন্য ফুটবল একটা ক্যারিয়ার আছে। বাট 15 পার হয়ে গেলে যদি আপনি ওই স্টেজ পর্যন্ত পৌঁছাতে না পারেন তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট যে আপনি ওইখানে আপনি শখের বসে খেলতে পারবেন, ক্যারিয়ার হিসেবে আপনি চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, ক্যারিয়ার হিসেবে আপনি ফুটবলকে নেবেন কি নেবেন না এটা 15-এই ডিসাইড হয়ে যায়। জি, দ্যাটস ওয়াই আপনি ফুটবলে আর কন্টিনিউ না করে ফুটবল খেলা খেলছি প্যাশনের জন্য বন্ধুদের সাথে, বাট ওই লেভেলে আর খেলি নাই। তারপরে যখন ওই সময় আমার সবসময় স্বপ্ন ছিল যে যেই জায়গাগুলো আমি টিভিতে দেখতেছি এই জায়গাগুলো আমি একদিন ভ্রমণ করতে চাই। বা অবভিয়াসলি তখন আমি স্টুডেন্ট ছিলাম, কাজ করতাম না, সেই আর্থিক সামর্থ্য ছিল না, কারণ ভ্রমণ এটা একটা সামর্থ্যেরও বিষয়। তো যখন আমি কাজ শুরু করলাম, সামর্থ্য আসলো, তখন আমি আস্তে আস্তে করে এই ট্রাভেল শুরু করলাম। আমার ফার্স্ট ট্রাভেল ছিল ভিচেন্সা থেকে আমি প্যারিসে গিয়েছিলাম, 1000 কিলোমিটার পথ ড্রাইভিং করে গিয়েছিলাম। হ্যাঁ, এবং ওই ড্রাইভিং লাইসেন্স আমি পাইছিলাম তার কয়েক মাস আগেই। ড্রাইভিং লাইসেন্স আমি যেদিন পাইছিলাম তার 2 বা 3 মাস পরেই এই 1000 কিলোমিটারের জার্নিটা আমি করি, যেটা আমার আব্বা প্রচণ্ড ছিল এটার এগেনস্টে, যে আমি ড্রাইভিং করে কেন যাব, বিমানে যেতে পারি 1 ঘন্টার পথ। বাট আমার কাছে আসলে ড্রাইভিংয়ের ট্যুরটা খুব বেশি পছন্দ করি, যে রোড ট্যুরে আপনি এমন অনেক কিছু দৃশ্য দেখতে পারেন যাওয়ার পথে যেটা আসলে বিমানে গেলে সম্ভব না। এই জন্য আমি রোড ট্রিপটা এখনও প্রচণ্ড লাইক করি। আমার সবথেকে পছন্দের 2 টাইপের ট্রাভেল হচ্ছে, একটা হচ্ছে রোড ট্রিপ আর একটা হচ্ছে হাইকিং। এই 2টা বিষয় আমি প্রচণ্ড রকমের এনজয় করি। এই যে আপনি ছেড়ে দিলেন ফুটবল খেলা, ছেড়ে দিলেন, তারপরে নিশ্চয়ই আবার প্রফেশনালি কোনো চাকরি বাকরিতে ঢুকে গেলেন। জি, সেই চাকরি বাকরি সামলে, সংসার সামলে, ট্রাভেল করার এই যে আপনি আমি তো দেখি যে আপনি গেলে 7 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, রাইট? এটা ম্যানেজ করেন কিভাবে, তাও ইউরোপের মতো দেশে? আমি ফার্স্ট অফ অল আমি ইতালি থেকে ইউকেতে যে গেছি তার মেইন কারণ ছিল এই ট্রাভেলের জন্য সময় বের করা। কারণ ইতালিতে আমাদের যেই বিজনেসটা ছিল আমার আব্বাই গড়ছিল, আমি জাস্ট সেটা ম্যানেজ করতাম। তো সেখানে ছুটিটা পাওয়া খুব কষ্টকর ছিল, লং টাইম আমি ছুটি পাইতাম না। বা যে প্যারিসে যে গেছিলাম আমি 6 দিনের জন্য গিয়েছিলাম, তো সেই 6 দিনও এই ব্যবসায়িক কারণে সারাদিন ফোন আসতে থাকতো, এত বিরক্ত লাগতো বিষয়টা। একটা পর্যায়ে আমি চিন্তা করছি যে না, আমি একদম নিজের মতো করে সব কিছু নতুন করে স্টার্ট করব। কারণ বাবার বিজনেস ম্যানেজ করতে হলে সেটা তার মতো করে ম্যানেজ করতে হয়। তো আমি একদম জিরো থেকে স্টার্ট করব, নতুন একটা প্লেস থেকে। তো সেই চিন্তা করে আমি ইউকে চলে গেলাম। তো ইউকেতে যাওয়ার পরে আমি যেই স্বপ্নটা ছিল আমার, যে আমি যে কোনো সময় যাতে সময় নিয়ে ট্রাভেল করতে পারি, কেউ যেন আমাকে ফোনে বিরক্ত না করে, সেই বিষয়টা ফাইনালি হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন সময়টা আমার তো ফ্যামিলি আছে, তো আমার ওয়াইফও জানে, আমার ওয়াইফ জানে যে এটা হচ্ছে আমার জীবনের সবথেকে বড় প্যাশন। বলে কোনো লাভ নাই আর কি, যাবে। যারা ইউরোপে থাকে ক্লাব করে, পার্টি করে, কত কিছু করে। আমি আমার লাইফে কোনো সময়, যেহেতু ফুটবল ছিলাম, কোনো সময় স্মোকিং করি নাই, কোনো সময় ড্রিঙ্কিং করি নাই। তারপরে এই যে ক্লাব পার্টি এগুলোতেও যাওয়ার সুযোগ হয় নাই, আর যাইও না, এখন আর ওই অভ্যাসটাও তৈরি হয় নাই কখনো। তো আমার তো আজে বাজে কোনো জায়গায় আমি টাকা খরচ করতেছি না। এই যে এত ঘোরাঘুরি করেন, ভাবি কিছু বলে না? এখন আর বলে না। আব্বা আম্মা মাঝে মাঝে বলে, এখনও বলে মাঝে মাঝে, বাট আসলে ওইরকমভাবে কেউ স্টপ করার চেষ্টা করে না, কারণ জানে যে এটা আমি যাবই। এবং না, এটা আমার জীবনের সবথেকে বড় প্যাশনও বলবো না, কারণ প্যাশন হচ্ছে এমন একটা জিনিস যেটা না করে আপনি থাকতে পারেন, আপনার জীবনটা চলে যাবে। আমি এটাকে বলবো এসেনশিয়াল পার্ট অফ মাই লাইফ। মানুষের যেই মৌলিক কিছু চাহিদা থাকে
তো আমি এইটার মধ্যে আমার ট্রাভেলটাকে অ্যাড করে নিছি। আপনি এখন মূলত করছেন কি প্রফেশনালি? আমি প্রফেশনালি আমাদের একটা কার রেন্টাল বিজনেস আছে। তো ওই যে যারা লং টাইমের জন্য গাড়ি নেয়, তো তারা লং টাইমের জন্য নিয়ে নেয়, যার কারণে আমার ডেইলি যে প্যারার বিষয় আছে এটা নাই। এটার সাথে সোশ্যাল মিডিয়া থেকে অল্প কিছু, যাই হোক, এটা থেকে কিছু ইনকাম আসে। তারপরে আমার কিছু শেয়ার আছে, তো ওইখান থেকে অল্প কিছু পাই, সব কিছু মিলিয়ে আর কি। একটা সেটেল ব্যাপার আছে, এটাতে খুব বেশি আর প্যারা নিতে হয় না আসলে আপনাকে, যেটা আপনার ভ্রমণের জায়গাটাকে অনেক বেশি ফ্রিডম সমৃদ্ধ দিচ্ছে, করে আর কি, হ্যাঁ বা ফ্রিডম অনেক বেশি দিচ্ছে। স্বাধীনতা এবং দেয়। এটা একটা বড় কারণ যে আমি অনেক লো প্রাইসে কিন্তু ট্রাভেল করতে পারি। আমি যে কিছুদিন আগে লন্ডন থেকে সাউথ আমেরিকা গিয়েছিলাম। লন্ডন থেকে পেরু গেছি, পরে পেরু থেকে বলিভিয়া, বলিভিয়া থেকে চিলে। তো আমার রিটার্ন টিকিটটা ছিল লন্ডন থেকে লিমা, আর রিটার্ন ছিল সান্তিয়াগো থেকে লন্ডন। তো এরকম টিকিট নর্মালি আপনার 1000, 1100, 1200 ডলার এরকম প্রাইস পড়ে যায়। বাট আমি যেহেতু আমার সমস্যা নাই, ছুটির সমস্যা নাই, কারোর কাছ থেকে ছুটি নিতে হয় না, তো আমি এই টিকিটটা 6 মাস 8 মাস আগে করে রাখছিলাম। হ্যাঁ, যার কারণে এই পুরো ট্যুরটা আমি টিকিটের প্রাইস পড়ছে, এয়ার টিকিট যেটা মাত্র 610 ব্রিটিশ পাউন্ড, দ্যাট মিনস $700 হইতে পারে আর কি। সোশ্যাল মিডিয়ার যুগে তো আমরা দেখি যে প্রচুর মানুষ ট্রাভেল করছে, প্রচুর মানুষ এখানে বিদেশ যাচ্ছে। তো এই যে তরুণ প্রজন্মের যে ট্রাভেলের প্রতি একটা অন্যরকম ভালো লাগা শুরু হয়ে গেছে আর কি। হাইকিংটা হতো আগে থেকে, বেশ ভালোই হতো, ছোটোখাটো দেশের ভিতরে অনেকে ট্রাভেল করতো, হাইকিং করতো, কিন্তু এখন বিদেশে যাচ্ছে তারা, বিভিন্ন এক্সপেডিশনে যাচ্ছে, তাছাড়া এমনি যাচ্ছে আর কি, ঘুরতে ফ্রিকুয়েন্টলি যাচ্ছে মানুষ। এই ইতিবাচক বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমাদের বর্তমান যে সারা পৃথিবীর যে অবস্থা, তার প্রেক্ষাপটে যদি আমি বলি। এই বিষয়টা আমি নোটিস করছি কয়েক বছর যাবত, বিশেষ করে আমার যে ট্রাভেল কন্টেন্টগুলো আমি শেয়ার করি আমার সোশ্যাল মিডিয়াগুলোতে, সেখানে মানুষ প্রায় সময় আমাকে মেসেজ করে, প্রচুর মেসেজ করে একটা জায়গায় গেলে সেখানে কোথায় কোথায় যাওয়া উচিত এই বিষয়গুলো জানার জন্য। তো এই বিষয়গুলো থেকে দেখি আমি, বা বিভিন্ন ট্রাভেলার যে গ্রুপ আছে সেখান থেকেও দেখতে পাই যে ইয়াং জেনারেশনের মধ্যে ট্রাভেলের প্রতি একটা প্রচণ্ড চাহিদা তৈরি হয়েছে। আসলে এটার সামাজিক অর্থনৈতিক কারণও আছে। 20 বছর আগে আমাদের আগের যে জেনারেশনটা ছিল তাদের পক্ষে আসলে অর্থনৈতিক কারণেও সম্ভব ছিল না যে কাজের বাইরে অল্টারনেটিভ কিছু চিন্তা করা। বাট এখনকার যে জেনারেশনটা আছে তারা মোটামুটি একটা মানে ভালো অর্থনৈতিক সিচুয়েশনে তারা বড় হয়েছে। সো তারা কিন্তু শুধু কাজের বিষয় যে চিন্তা করে তা না, কাজের পাশাপাশি যে হবির যে বিষয়গুলো আছে, প্যাশনের যে বিষয়গুলো আছে, সেই দিকেও তারা কেয়ার করে। তো এটা সংখ্যা আমি মনে করি এটা খুবই পজিটিভ একটা বিষয়। কারণ দেখেন, আলটিমেটলি আমাদের দুনিয়াতে আমাদের সব থেকে মেইন গোল কি? হ্যাঁ, মেইন গোল হচ্ছে সুখী থাকা, হ্যাপি থাকা, হ্যাপিনেস। হ্যাঁ, তো আমি মনে করি মানুষকে যেই কয়টা বিষয় সব থেকে বেশি হ্যাপিনেস প্রোভাইড করতে পারে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ট্রাভেল। আপনি যখন একটা নতুন জায়গায় যাবেন, একটা প্রকৃতি, মানে কিছু কিছু প্রকৃতি আছে যে প্রকৃতির সামনে গেলে মানুষ বাকরুদ্ধ হয়ে যেতে বাধ্য হয়। হ্যাঁ, বা সৃষ্টিকর্তা এত সুন্দর করে জিনিসটা তৈরি করছে, এটা দেখলে আপনার মন যতই খারাপ হোক না কেন, মন ভালো হয়ে যেতে বাধ্য। তো এই যে হ্যাপিনেসটা যে ক্রিয়েট হইলো, এটাই তো আমাদের আলটিমেট গোল। আমরা যত কষ্ট করি, যা কিছুই করি না কেন, এই হ্যাপিনেসটার জন্যই তো।